হ্যালো গাইস, অনেক দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি ইলেকট্রিক্যালের ওপর। আজকের টপিক বেসিক অফ ডিসি সার্কিট। আমি এই ভিডিওতে কিছু এমসিকিউ কভার আপ করবো এবং তাদের সঙ্গে রিলেটেড কিছু কোশ্চেন যেগুলোর সঙ্গে স্টুডেন্টরা ম্যাক্সিমাম কনফিউজড হয় সেগুলোও আলোচনা করব। সো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করবে, আর কী ধরনের ভিডিও তোমরা চাচ্ছ প্লিজ কমেন্ট করবে। তো শুরু করছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের, ইন lead battery sedimentation occur। এখানে দেখো, লেড ব্যাটারিতে সেডিমেন্টেশন কেন অকার হয়। সেডিমেন্টেশনের কারণ সবসময় মনে রাখবে ওভার চার্জিং অ্যাট হাই রেট। সেডিমেন্টেশনের কারণ ওভার চার্জিং অ্যাট হাই রেট। এই কোশ্চেনটার সঙ্গে আরেকটা যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে, লেড সালফেট কখন অকার হবে ব্যাটারিতে। লেড সালফেট কখন হবে, যখন ব্যাটারিকে তুমি অনেক দিন ফেলে রাখবে, আইডলনেস অফ ব্যাটারি ফর লং টাইম। তাহলে সালফেট হচ্ছে আইডলনেসের জন্য, অ্যান্ড ওভার চার্জিংয়ের জন্য কি হচ্ছিল এখানে, সেডিমেন্টেশন। এই সেকেন্ড কোশ্চেনে আসছি। দেখো এখানে অপশন এ তো হচ্ছেই আইডলনেস, এবং লো লেভেল অফ ইলেকট্রোলাইট অ্যান্ড আন্ডার চার্জিং, এই দুটোও কিন্তু একটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি লং টাইম না ইউজ করলে এটা হয়, এই জিনিস এই প্রবলেমগুলো আসে। তাহলে আমি এখানে অ্যান্সারটা কী দেবো, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোশ্চেন, সেলস আর কানেক্টেড ইন প্যারালাল। প্যারালাল সেল কানেক্ট কখন করব, এটা তো সবাই মোটামুটি অ্যান্সার দিতে পারবে, কেননা যখন আমার কারেন্ট ক্যাপাসিটি বেশি লাগবে। আর সিরিজে কখন কানেক্ট করব, যখন আমার ভোল্টেজ ক্যাপাসিটি বেশি লাগবে। নেক্সট কোশ্চেন, ক্যাপাসিটি অফ এ ড্রাই সেল। ক্যাপাসিটি অফ এ ড্রাই সেল কখন ইজ মোর হোয়েন, মানে কখন বেশি হবে। ক্যাপাসিটি অফ ড্রাই সেল এখানে একটা হচ্ছে সাপ্লাই কারেন্ট কন্টিনিউয়াসলি, আর একটা সাপ্লাই কারেন্ট ইন্টারমিডিয়েটলি। ঠিক আছে, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। দেখো যখন কন্টিনিউয়াসলি কারেন্ট সাপ্লাই করবে তখন নিশ্চয়ই ব্যাটারিটা বেশিক্ষণ চলবে না, তাহলে এটা হবে না। ঠিক আছে, যখন ইন্টারমিডিয়েটলি কিছুক্ষণ চললো আবার কিছুক্ষণ বন্ধ থাকলো, কিছুক্ষণ চললো, আমাদের ফোনের সঙ্গে যেটা হয়, আমরা কিছুক্ষণ ইউজ করে আবার বন্ধ করে দিই, তাহলে এর জন্য তার চার্জটা অনেকক্ষণ যাচ্ছে। তাহলে ক্যাপাসিটি অফ ড্রাই সেল ইজ মোর হোয়েন সাপ্লাইজ কারেন্ট ইন্টারমিটেন্টলি। নেক্সট কোশ্চেন, অ্যাডিশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইন ইলেকট্রোলাইট প্রমোট স্মুথ ডিপোজিশন। কি ইউজ করলে, অ্যাডিশন করলে ইলেকট্রোলাইটে যে আমরা সাবস্টেন্সটা ডিপোজিট হবে সেটা স্মুথ হবে। ঠিক আছে, স্মুথ হবে, এখানে বলেছে স্মুথ হবে কোনটা। সেম কোশ্চেন আরেকটা যেটা আসতে পারে, কখন একটা সেই যেটা ডিপোজিশন হবে সেটা ব্রাইট ফিনিশ দেবে। এই তোমার ইলেকট্রোডে যে ডিপোজিশনটা হবে সেটা কখন স্মুথ হবে এবং কখন ব্রাইট হবে। ব্রাইট কখন হবে এটা মনে রাখতে হবে, ফেনল। ওকে, আর স্মুথ ডিপোজিশন কখন হবে, ফেনল হবে, কিন্তু তার সঙ্গে স্মুথ করতে আমরা গ্লুকোজও অনেক সময় ইউজ করতে পারি, অ্যালবুমিনও ইউজ করতে পারি, অ্যালবুমিন। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। অ্যালবুমিন, গ্লুকোজ, ফেনল সব স্মুথ করতে ইউজ হয়। আর সেকেন্ডের অ্যান্সার হচ্ছে ফেনল, যেটা অনলি ব্রাইট করতে ইউজ হয়, ব্রাইট ফিনিশের জন্য। নেক্সট কোশ্চেন, টু অ্যাচিভ ইউনিফর্ম থিকনেস অফ ডিপোজিট অন ইরেগুলার সারফেস। ইরেগুলার সারফেসের ওপর আমাকে ইউনিফর্মলি থিকনেস চাই একটা ডিপোজিটের, মানে ইলেকট্রোপ্লেটিংয়ে। তাহলে কি করব, নিশ্চয়ই আমি ইলেকট্রোপ্লেটগুলোকে দূরে দূরে রাখবো, যাতে এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে ও পুরোটা জায়গাতেই কভার করতে পারে। নাহলে যদি সামনাসামনি থাকে ডাইরেক্ট ইলেকট্রন বেরিয়ে এর দ্বারা শোষিত হয়ে যাবে, তাহলে আমি একটা সাইডে আমি ইলেকট্রোপ্লেটিং পাচ্ছি, আর একটা সাইড কিন্তু পুরো ফাঁকা যাচ্ছে। তার জন্য আমি চাইবো ক্যাথোড আর অ্যানোড দুটোটা কিছুটা দূরে রাখতে। অ্যান্সার এ। নেক্সট কোশ্চেন, ইন এ গ্রুপ সেল when internal resistance of the group cell is equals to the external resistance, মানে কি বলেছে, একটা গ্রুপ সেলের যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স, টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু এক্সটার্নাল লোড রেজিস্ট্যান্স। একটা গ্রুপ সেলের সঙ্গে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেম হবে, তখন কি হবে, তখন হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ডেলিভার করবে।
এখানে অনেকেই বলতে পারো যে পাওয়ার ম্যাক্সিমাম ডেলিভার করবে, কিন্তু ওটা একটা সেল হলে তখনই পসিবল। পাওয়ার যখন ইন্টারনাল এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেম হবে তখন ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপ করবে। কিন্তু এখানে যখন গ্রুপ সেল বলেছে তখন এটা মনে রাখবে কারেন্ট তখন ম্যাক্সিমাম হবে। তাহলে কি বুঝলাম? যখন গ্রুপ সেল বলবে তখন আই ম্যাক্সিমাম, যখন সিঙ্গেল সেল বলবে যে যার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেম, তখন আমার পি ম্যাক্স হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কারেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য ইএমএফ অফ প্রাইমারি সেল ডিপেন্ডস আপন। একটা প্রাইমারি সেলের ইএমএফ কিসের ওপর ডিপেন্ড করতে পারে? ফিজিক্যাল ডাইমেনশন অফ দ্য সেল, নেচার অফ দ্য ইলেকট্রোলাইট, নেচার অফ দ্য ইলেকট্রোড। তোমরা অনেক রকম প্রাইমারি সেল পড়েছো, ড্রাই সেল, লেগ্রেঞ্জ সেল, এডিসন সেল, সবগুলোতেই কিন্তু আমরা কোনোদিনও ফিজিক্যাল ডাইমেনশনটা আমরা অত নিয়ে পড়িনি। আমরা কি কি পড়েছি ওখানে, ভ্যারাইটিগুলো কী ছিল, জাস্ট ইলেকট্রোলাইট অ্যান্ড ইলেকট্রোডগুলো চেঞ্জ হচ্ছিলো, আমি আউটপুটে ভোল্টেজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পাচ্ছি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি, বি অ্যান্ড সি, নেচার অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড নেচার অফ দ্য ইলেকট্রোলাইট। নেক্সট কোশ্চেন, কমন ইম্পিউরিটি ইন দ্য ব্যাটারি ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে লিকুইড জায়গাটাকে, লিকুইডটাকে বলছে আমাদের ব্যাটারি ক্যাথোড অ্যানোড, এর মধ্যে যে লিকুইডটা থাকছে এতে কী রকম ইম্পিউরিটি থাকে? ডাস্ট পার্টিকেল হতে পারে, কিন্তু এখানে দেখো আয়রনও অপশানে আছে। ডাস্ট পার্টিকেল যদি ব্যাটারিটা টোটালটা কম্প্যাক্ট হয়, মানে টোটালটা চারদিক দিয়ে বন্ধ, তাহলে কিন্তু ডাস্ট পার্টিকেল ভেতরে এন্টার করতে পারছে না, তখন কি হচ্ছে, আয়রনটা তোমার ফর্মেশন হবে। তাহলে এখানে অলওয়েজ যখন বলবে কমন ইম্পিউরিটি ব্যাটারিতে, তখন হবে আয়রন, কমন ইম্পিউরিটি। নেক্সট কোশ্চেন, এ নেটওয়ার্ক হ্যাভিং মোর দ্যান ওয়ান সোর্স অফ ইএমএফ ইজ নোন অ্যাজ। যখন একটা নেটওয়ার্ক হবে, মানে একটা সার্কিট হবে যাতে মোর দ্যান ওয়ান সোর্স অফ ইএমএফ, তখন ওটা কি হবে? যেহেতু ইএমএফ সোর্স মানে অ্যাক্টিভ তো হচ্ছে, এবার লিনিয়ার না নন লিনিয়ার, এখানেও অপশন কিন্তু আছে। আমরা বলতে পারি যে না লিনিয়ার হবে স্যার, কিন্তু লিনিয়ার কেন নয়, কারণ এখানে বলেছে সোর্স অফ ইএমএফ, ইএমএফের যে সোর্স এটা লিনিয়ারও হতে পারে নন লিনিয়ারও হতে পারে, সেটা এখানে উল্লেখ করা নেই। কিন্তু আমরা এইটুকু শিওর, যেহেতু সোর্স অফ ইএমএফ আছে, তার মানে এটা একটা অ্যাক্টিভ নেটওয়ার্ক হবে। যাদের অ্যাক্টিভ নেটওয়ার্ক, হ্যাঁ কাদের বলে বলে দিচ্ছি শর্টকাটে। অ্যাক্টিভ নেটওয়ার্ক হলো যেগুলো তোমার সার্কিট, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এইসব। আর প্যাসিভ রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, যারা সার্কিটের কারেন্ট বা ভোল্টেজের উপর কারো কোনো প্রভাব নেই, তারা হচ্ছে প্যাসিভ, অন্যের ওপর ডিপেন্ড করছে। নেক্সট কোশ্চেন, এই একটা ফর্মুলা সবসময় মুখস্থ রাখতে হবে, এটা অনেক এক্সামেই আসে, সেটা হচ্ছে ইন এ সার্কিট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট মেশ। ইন্ডিপেন্ডেন্ট মেশ কতগুলো আছে, যদি আমার নাম্বার অফ ব্রাঞ্চ অ্যান্ড নাম্বার অফ নোডস বলা থাকে, অলওয়েজ বি মাইনাস এন প্লাস ওয়ান। ওকে, তার মানে এটা অ্যান্সার হবে। এটা সবসময় মনে রাখতে হবে, এটা বেশ কিছু ম্যাথ করতেও সাহায্য করবে। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন ফর কেভিএল অ্যান্ড কেসিএল। আমরা যে কেভিএল কেসিএল সলভ করেছি, ওখানে যে মিনিমাম কতগুলো আমরা ইকুয়েশন করলে আমরা ধরো I1 I2 I3 বা V1 V2 V3 বের করতে পারবো, এটার একটা লজিক আছে যে হচ্ছে কেভিএল এর জন্য নাম্বার অফ ইকুয়েশন দরকার এল, কেভিএল এর জন্য, আর কেসিএল এর জন্য দরকার n-1। ঠিক আছে, কেননা কেসিএলে আমরা নোড কারেন্ট নিয়ে অ্যানালাইজ করব, আর কেভিএলে আমরা ব্রাঞ্চে যে ভোল্টেজ ড্রপ হবে সেগুলো, এইভাবে মনে রাখতে পারো। তাহলে কেসিএলে n-1 আর কেভিএল এর এল, তাহলে অ্যান্সার হচ্ছে বি, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কেভিএল কেসিএল ইকুয়েশন ফর এ নেটওয়ার্ক হচ্ছে এল অ্যান্ড n-1। নেক্সট কোশ্চেন, practical current source is represented by a practical current source। একটা practical current source, একটা আইডিয়াল কারেন্ট সোর্সে কী হবে, আইডিয়াল কারেন্ট সোর্সে কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট। ওকে,
কিন্তু এখানে বলেছে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা কারেন্ট সোর্স, তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ দ্য আইডিয়াল কারেন্ট সোর্স, না, রেজিস্ট্যান্স ইন প্যারালাল উইথ দ্য আইডিয়াল কারেন্ট সোর্স। ওকে, এবার একটা ভোল্ট মিটারে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এর রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ দ্য ভোল্ট মিটার, একটা প্র্যাকটিক্যাল ভোল্ট মিটার। কিন্তু ভোল্ট মিটারে কিন্তু অরিজিনালি আইডিয়াল ক্ষেত্রে কী হওয়া উচিত? কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে না, মানে এই রেজিস্ট্যান্স আর থাকবে না। তাহলে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সের ক্ষেত্রে প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকতে হবে আইডিয়ালের সঙ্গে, আইডিয়াল কারেন্ট সোর্সের সঙ্গে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাইল্যাটারাল এলিমেন্ট? বাইল্যাটারাল এলিমেন্ট মানে কি? একটা এলিমেন্ট আছে, তুমি কারেন্ট এই পাশ দিয়েই পাস করো কি এই পাশ দিয়েই পাস করো, এর প্রপার্টি, এই যে জিনিসটা আছে এর প্রপার্টির কোনো চেঞ্জ হবে না। এখানে বলেছে নট এ বাইল্যাটারাল, মানে কোনটার প্রপার্টি চেঞ্জ হবে? রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাক্টর, তিনটের কিন্তু কোনো প্রপার্টি চেঞ্জ হবে না কারেন্টের ডাইরেকশন ওপর। কিন্তু কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, এটা কিন্তু সবসময় একদিকেই কারেন্ট পাঠাবে, সিম্বল অনুযায়ী কারেন্ট এই দিকেই যাচ্ছে, মানে এটা বাইল্যাটারাল না, এটা ইউনিল্যাটারাল। The dual of parallel RC circuit is, dual of parallel RC circuit, RC সার্কিটের প্যারালালের ডুয়াল বলতে বোঝানো হচ্ছে আমি যদি RC সার্কিটের সলিউশন করি তাহলে যে আমরা তোমার কারেন্টের যে ইকুয়েশনটা পাবো সেটা একটা ভোল্টেজ, কার ভোল্টেজ ইকুয়েশনের সাথে সমান হবে। আমি অ্যান্সারটাকে বলে দিচ্ছি, সিরিজ RL সার্কিট। দেখো ব্যাপারটা হচ্ছে যখন সি এর অ্যাক্রসে তুমি এটা সলিউশন করে সার্কিট অ্যানালাইজ করে যখন তুমি সি এর অ্যাক্রসে কারেন্ট বের করবে সেটা আসবে সি ইন্টু ডিভি বাই ডিটি। ওকে, এটার মতো হচ্ছে তুমি যখন RL সিরিজ সার্কিটের অ্যানালাইজ করবে তখন হচ্ছে ভোল্টেজকে যদি আমি বের করতে যাই তখন কি আসছে? তখন আসছে ভি ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দুটো সেম। আমি যখন প্যারালালে কনসিডার করছি তখন ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্টটা বের করছি, আর যখন ভোল্টেজ কনসিডার করছি তখন ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ দেখছি। দুটোর কিন্তু অ্যানালগাস, বা আমরা বলতে পারি ডুয়াল, অনেক ইকুয়েশনটা সেম আসছে। তাহলে ডুয়াল অফ প্যারালাল আরসি সার্কিটের ডুয়াল হচ্ছে সিরিজ RL সার্কিট। এ ডিপেন্ডেন্ট সোর্স মে বি, এ ডিপেন্ডেন্ট সোর্স আমরা জানি এরকম হয়, ডিপেন্ডেন্ট সোর্স সিম্বলাইজ করা হয় এইভাবে। এটা ভোল্টেজ সোর্সও হতে পারে, এরকম হলে কারেন্ট সোর্স, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স। ওকে, এখানে বলেছে এ ডিপেন্ডেন্ট সোর্স মে বি এ কারেন্ট সোর্স আর এ ভোল্টেজ সোর্স। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স দু রকমই হতে পারে। ডিউরিং ইলেকট্রো ডিপোজিশন দ্য অ্যামাউন্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্স liberated by same quantity of electricity is proportional to, এটা ফ্যারাডেস সেকেন্ড ল। তোমরা যদি জেবি আর্কে রাজপুতের বইটা পড়ো তাহলে প্রথমেই থাকবে ফ্যারাডের সেকেন্ড ল, সেখানে দেখবে কেমিক্যাল ইকুইভ্যালেন্টের ওপর ডিপেন্ড করে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ডিসিএল বা টিসিএল কিছুতে এসেছিল। অ্যাটমিক ওয়েট হবে না, ভ্যালেন্সি হবে না, অ্যাটমিক নাম্বার হবে না, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা আছে সেটার ওপর ডিপেন্ড করবে কতটা প্লেটের ওপর আমার মেটালটা জমবে। অ্যানোডের ওপর, অ্যানোড ক্যাথোডের কতটা মেটালটা জমবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কেমিক্যাল ইকুইভ্যালেন্টের ওপর। A lead acid battery, the level of the electrolyte should be, lead acid ব্যাটারিতে ইলেকট্রোলাইটের লেভেল কতটুকু হবে? যে লিকুইডটা আমরা ছবিগুলো দেখলে দেখবে এইভাবে ক্যাথোড অ্যানোড ঢুকে গেছে, এর মধ্যে প্লেটটা আছে, প্লেটটা কিন্তু টোটালটা ডুবে আছে, ঠিক আছে? তাহলে কি হবে? অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য প্লেট, অ্যান্সার সি, অ্যাবাভ দ্য লেভেল অফ দ্য প্লেটস। এইটুকুই ছিল আজকের ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলেও অ্যাটলিস্ট কমেন্টটা করে দিও যে কী ধরনের ভিডিও চাচ্ছ আর আমাকে কী কী ইমপ্রুভ করতে হবে বোঝানোর জন্য। টাটা।